তপু আমরা চমৎকার খেলা দেখতে দেখতে একদমই দ্বার প্রান্তে আছি, আর এই তো রাত পেরোলেই দিন পেরোলেই ফাইনাল। আর তার আগে কিন্তু ব্রোঞ্জ ফাইনাল, মানে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটাও হবে, যেখানে ফ্রান্স এবং ইংল্যান্ড মুখোমুখি হবে। এই খেলাটা খেলতে মনে হচ্ছে কোনো দলই খুব একটা আগ্রহী না। এরকম একটা ম্যাচ আসলে কে খেলতে চায়, যেখানে তারা সেমিফাইনাল জিতে ফাইনাল এবং শিরোপা জেতার স্বপ্ন দেখছিল। সেই জায়গাটায় মানসিকভাবে কিন্তু দুটো দলই বিপর্যস্ত। কিন্তু কি মনে হয়, এরকম একটা ম্যাচ কি ট্যাকটিক্যাল রেজিলিয়েন্সের উপর ডিপেন্ড করবে, নাকি আসলে মানসিকভাবে ওভারকাম করার একটা ম্যাচ হবে? না, আসলে আমার কাছে মনে হয় যে মানসিকভাবে ওভারকাম করবে না। এবং আমরা এর আগে হয়তো কখনোই ওয়ার্ল্ড কাপে র্যাঙ্কিংয়ের 4টা দলকে টপ কখনো দেখিনি খেলতে। এবং এই ম্যাচটা হয়তো আপনার সেগুলো তো আপনাকে আগায় নিবে না। যদি ইংল্যান্ড জিতেও যায় তারা 4 নম্বরেই থাকবে, আর যদি ফ্রান্স জিতে যায় 3 নম্বরেই থাকবে। আপনি পয়েন্টগুলো আমি দেখলাম। তো আসলে এই ম্যাচটা আসলে একটা জিনিস দিয়ে আপনি ধরতে পারেন, সেখানে হ্যারি কেন এবং বেলিংহাম, আর এখানে যদি এমবাপ্পের কথা বলি, যদি 3 জনের গোল্ডেন বুট জেতার একটা গোল্ডেন বুটের দৌড়ে আছে, সেক্ষেত্রে এমবাপ্পে, হ্যারি কেন এন্ড বেলিংহাম, হ্যাঁ, তো এই 3 জনের কিন্তু একটা সুযোগ আছে। ইফ যদি মেসি ফাইনাল ম্যাচে গোল না করে, এটা হলো তাদের একটা চিন্তাধারা থাকতে পারে। আরেকটা ব্যাপার হলো অ্যাজ এ টিম প্রতিটা দেশের সব প্লেয়ার কিন্তু খেলতে পারে না ওয়ার্ল্ড কাপের স্টেজে, কারণ কিছু প্লেয়ার থাকে তাদেরকে আপনি বসাইতে পারবেন না। তো এখন কিন্তু এই ম্যাচটাতে দেখা যাবে যে আপনার বেঞ্চে যারা থাকে 23 জন দলের মধ্যে, তাদেরকে কিন্তু আপনি খেলানোর একটা সুযোগ পাবেন, যেমন আমরা কান থেকে আসলে দেখিনি মাঠে। সো এটা নিয়ে কিন্তু অনেকেই আসলে বেশ আপসেট হয়েছে। হ্যাঁ, আমিও তো হয়েছি। ইভেন নেইমারকে আমরা যতটা কম দেখেছি ব্রাজিলের ক্ষেত্রে, সেটাতেও অনেকেই আপসেট হয়েছে। তো আসলে এই ম্যাচটা আমার কাছে মনে হয় দুই কোচের জন্য আসলে নতুনদেরকে সুযোগ দেওয়ার একটা ম্যাচ। এবং তার সাথে আমি অনেক প্রেস কনফারেন্সে দেখেছি টমাস টুকেল বলেছে, আসলে আমরা তো ফাইনাল জিততে এসেছি এই জায়গায়, আমরা আসলে এই ম্যাচটা খেলতে চাই না। তো এই যে একটা মানসিকতা আসলে দুই টিমেরই সেম। এই জায়গায় আপনার ওই যেটা আমি বললাম, ধরেন ফ্রান্সের নাম্বার 10 চার্কি, যে কিনা ম্যান সিটি 90 মিনিট ম্যাচ খেলে, সে টোটাল ওয়ার্ল্ড কাপে 90 মিনিট ম্যাচ খেলেছে। তো তারও একটা সুযোগ আছে। তো ফ্রান্সের অনেক প্লেয়ার আছে যারা কিনা আসলে খেলেনি, তাদেরকেও হয়তোবা দিদিয়ার দেশম খেলাবে, এবং টমাস টুকেলও সেম কাজটাই করবে। ওয়েল, ইংল্যান্ডার ফ্রান্সের এই ম্যাচটা নিয়ে আরো কথা বলবো, কিন্তু এবার যদি ফাইনালের দিকেই আমরা তাকাই, আমরা জানি সেখানেও কিন্তু র্যাঙ্কিং এ নাম্বার 1 এবং র্যাঙ্কিং এ নাম্বার 2 আর্জেন্টিনা এন্ড স্পেন মুখোমুখি হতে যাচ্ছে। সেরা দুটো টিম র্যাঙ্কিং এর বিচারে আবার একই সাথে ইউরো চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, সেরা দলগুলো। ফেনিসিমা যে টুর্নামেন্টে হয়, সেখানে কিন্তু স্পেন আর আর্জেন্টিনার মুখোমুখি হবার কথা ছিল। বৈশ্বিক বিভিন্ন জিওপলিটিক্যাল রিজনে সেটা পসিবল হয়নি, এবং সেটা এবার কিন্তু লিখিত হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে। আই মিন, প্রতিবারই আসলে 4 বছর পর ফিফা ওয়ার্ল্ড কাপ আসে, এবং প্রতিবারই মনে হয় যে কেউ যেন নিখুঁত হাতে এই স্ক্রিপ্টে লিখছে, যেখানে খুব দারুণ কিছু ব্যাপার সমীকরণ মিলে যায়। এটা আরো সৌন্দর্যটা বাড়িয়ে দেয়। এই জায়গায় এসে যদি বলি, আমরা যেমন সেমিফাইনালে দেখেছি স্পেনকে ফ্রান্সের মুখোমুখি, এবং স্পেন কিন্তু ফ্রান্সকে পুরোপুরি শাট ডাউন করে প্রথম মিনিট থেকে এই ম্যাচটি নিজেদের করে নিয়েছিল। আর অন্যদিকে আর্জেন্টিনাকে কিন্তু আমরা দেখেছি যে ইংল্যান্ডের সাথে একদম শেষ মুহূর্ত পর্যন্ত তাদেরকে জয়ের লড়াইটা চালিয়ে যেতে হয়েছে, এবং জয়টা ছিনিয়ে নেওয়াটা কিন্তু একটু কষ্টসাধ্য ছিল, স্পেশালি ফার্স্ট হাফে। ইট ওয়াজ ইংল্যান্ডস গেম।